আসসালামু আলাইকুম। ব্যাকবন স্কুলের পক্ষ থেকে নতুন একটি ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ বিষয়টার জন্য আপনাকে ব্যাকরণিক কিছু নিয়ম থাকতে হবে, আবার কিছু কিছু বানান রয়েছে যেটা আপনাকে মুখস্থ করতে হবে। তো আমরা আজকের ক্লাসে নিয়মগুলোর প্রতি প্রাধান্য দিব। চলি আমরা শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ বিষয়টা কি? দুইটা ভাবে শুদ্ধিকরণ করা যায়। একটা হচ্ছে মুখস্থ করে যদি আপনি করেন তাহলে হচ্ছে অনেক জায়গায় আটকে যেতে পারেন পরীক্ষার হলে, কারণ অ্যাডমিশনগুলো কিন্তু আপনাকে ওরকম ভাবে কিন্তু কঠিন কোশ্চেনগুলো করা হবে অ্যাডমিশনে। আর যদি আপনি কিছু নিয়ম মনে রাখতে পারেন, নত্যবিধান, সন্ধি, প্রত্যয়, তারপর বানানের কিছু নিয়ম, তাহলে এর আলোকে অন্যান্য অজানা শব্দকেও কিন্তু আপনি শুদ্ধ করতে পারবেন। দেখি আমরা শুদ্ধিকরণে দীর্ঘিকার ব্যবহারের 7টি নিয়ম। অনেকেই কিন্তু একটা কথা বলে দীর্ঘিকার নাকি উঠিয়ে দিচ্ছে। ভাই, দীর্ঘিকার যদি উঠায় দেয় তাহলে রবীন্দ্র লিখবেন কিভাবে বলেন? আসলে আমরা যদি না পারি তখন নিজেরাই একটা নিয়ম বানিয়ে নিয়ে এটা উঠাই দিতেছে। এবার আসতেছি পরে বলতেছে ভাই এত 300 থাকার দরকার কি? কেন 300 থাকলে? আমার বানান লিখতে ভুল হয়, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এতস্য একটা করলেই তো হয়। বুঝতে পারছেন বিষয়টা? তো আমরা না পারলেই তখন কি করি, নিজেরা একটা নিয়ম বানিয়ে নিই, আর এটার খেসারত কিন্তু অন্যদেরকে দিতে হয়। সন্ধি বিচ্ছেদ করার জন্য আপনাকে অবশ্যই দীর্ঘই থাকতে হবে, প্রত্যয় করার জন্য কিন্তু আপনার দীর্ঘই থাকতে হবে, দীর্ঘই উঠিয়ে দিচ্ছে না। আচ্ছা, 7টা নিয়ম আমরা লিখতেছি। তৎসম শব্দে দীর্ঘই থাকলে সেটা দীর্ঘিকারই বহাল থাকবে, কারণ দীর্ঘিকার মূলত হচ্ছে তৎসম শব্দ নিয়েই মূলত আলোচনা দীর্ঘিকারের। দেখেন কুম্ভীর, পক্ষী, কুম্ভীর মানে তো বুঝেন কুমির টাইপের, পক্ষী মানে কি পাখি, এই টাইপের। তৎসম শব্দে দীর্ঘই থাকলে তা বহাল থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই তৎসম শব্দ আমরা চিনবো কিভাবে? এটাও একটা কোশ্চেন। তৎসম শব্দের মধ্যে সাধারণত যুক্ত বর্ণ হয়, যুক্ত বর্ণ, র, মূর্ধন্য স, তারপর বিসর্গ সন্ধি, ওকে, বিসর্গ সন্ধি, এরপর হচ্ছে প্রত্যয় মানে সংস্কৃত প্রত্যয়, এরকম আদার্স আরো রয়েছে। আপনারা প্রকৃতি প্রত্যয়ের ক্লাসটা যখন করছেন তখন এখানে বুঝতে পারবেন তৎসম শব্দ চেনার নিদর্শনগুলো কি। তৎসম, তৎসম ও তদ্ভব উভয় শব্দের মধ্যে নারীবাচকতা থাকলে সেটা হয় কি দীর্ঘিকার হবে। নারীবাচকতা থাকলে, যেমন দেখেন নারী, ধাত্রী, ইভেন এখানে যদি আমরা এভাবে বলি না নারীত্ব, নারীত্ব বানানে কিন্তু দীর্ঘই নারীত্ব। আমাদের একটা নিয়ম রয়েছে, যে শব্দের শেষে দীর্ঘিকার রয়েছে তার সাথে যদি কোনো প্রত্যয় যোগ হয় তখন সেটা রস্বীকার হয়ে যায়। কিন্তু দেখেন নারী শব্দটা দীর্ঘই, তারপরও তয় তো রয়েছে, সেম আমরা এইভাবে লিখতে পারি কুমারিত্ব। কুমারিত্ব বানানো কিন্তু দীর্ঘিকার, নারীবাচক শব্দ। কিন্তু আমি যদি লিখি স্বামিত্ব তখন কিন্তু আপনাকে রস্বীকার দিয়ে লিখতে হচ্ছে স্বামিত্ব। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছে, তৎসম কিংবা তদ্ভব যদি নারীবাচকতা বুঝায় তাহলে সেখানে কিন্তু দীর্ঘিকার ব্যবহার হবে, যেমন নারী, পাত্রী, ধাত্রী নারীবাচকতা বুঝালে। ব্যতিক্রমী কিছু বিদেশি শব্দের দীর্ঘিকার হয়। ব্যতিক্রমী কিছু বিদেশি শব্দের কথা বলার কারণ কি, অনেকেই একটা কথা বলে সেটা হচ্ছে বিদেশি শব্দে নাকি দীর্ঘই ব্যবহার করাই যাবে না। আসলে নিয়মটা ছিল হচ্ছে বিদেশি মানে ভাষা ও জাতিবাচক শব্দের শেষে রস্বীকার হবে, দীর্ঘিকার হবে না এটা। কিন্তু দেখেন তো শ্রীলঙ্কা বানানে যে দীর্ঘিকার, এটা কি শব্দের শেষে? এটা তো শব্দের প্রথমেই। এরপর দেখেন মালদ্বীপ বানানে দীর্ঘিকার, এটা কি শব্দের শেষে? না। চীন, এটা বানানো কিন্তু দীর্ঘিকার। মানে দীর্ঘিকার কেন? এটা ব্যতিক্রম বলতে কি আমাদের নিয়মটা রয়েছে এরকম, শব্দের শেষে, বিদেশি শব্দের শেষে দীর্ঘিকার হতে পারবে না, কিন্তু এগুলো তো শব্দের শেষে না, এই জন্যই আমরা এটাকে ব্যতিক্রমী নিয়মের আন্ডারে বলেছি। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তারপর দেখি আমরা আরো কিছু নিয়ম। অনিয়, অনিয়, ইন। আচ্ছা, অনিয় শব্দ দিয়ে একটা শব্দ দিলাম, ইন শব্দ একটা দিলাম, আবার আমরা লিখতে পারি অর্থী শব্দটা দিয়েও দিতে পারি। এগুলো হচ্ছে প্রত্যয়। প্রত্যয় মানে কি? অর্থী। অর্থী মানে হচ্ছে প্রত্যয়, এটা হচ্ছে সাফিক্স প্রত্যয়। আপনারা পড়েছেন নিশ্চয়ই প্রিফিক্স, সাফিক্স। অনেকে এটা ভুল করে উপসর্গ, অনুসর্গ, কারণ যে ইংরেজি ইক্সের সাথে মিলে দেয় না, আসলে হবে হচ্ছে উপসর্গের বিপরীত হচ্ছে প্রত্যয়। কোন শব্দের শেষে যদি অনিয়, ইন বা এরকম অর্থী থাকে তাহলে সেখানে দীর্ঘিকার হয়। যেমন দেখেন করণীয়, কারণ এটা প্রকৃতি প্রত্যয় আমরা পড়ছিলাম, খেয়াল আছে? ক্রি যোগ অনিয়, মনে আছে আপনাদের? সেম দর্শনীয়, এটার প্রকৃতি প্রত্যয় কি ছিল? দৃশ যোগ অনিয়, দেখছেন? এই জন্য দীর্ঘিকার দিলাম। অভ্যন্তরীণ, ঠিক আছে, অভ্যন্তর যোগ ইন, এটাকে আমরা আভ্যন্তরীণও বলতে পারি, অভ্যন্তরীণও বলতে পারি। অভ্যন্তর যোগ ইন, এই জন্য দেখেন দীর্ঘিকার হয়েছে। সর্বজনীন, সেম দীর্ঘিকার হয়েছে। প্রত্যর্থী, কারণ এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে প্রতি যোগ অর্থী, দেখছেন দীর্ঘিকার রয়েছে। কল্যাণার্থী, কল্যাণ যোগ অর্থী। তো এখান থেকে এখন প্রশ্ন আসতে পারে কল্যাণ যোগ অর্থী, কল্যাণ অর্থী বললাম না কেন? ভাই এখানে সন্ধি বিচ্ছেদের নিয়মটা খাটছে, কল্যাণার্থী সন্ধির
অ যোগ অ ইকুয়াল টু আ, মনে আছে আপনাদের? তো এইটা দেখেন, এটাও কিন্তু সন্ধি বিচ্ছেদের নিয়মে খাটে, এটাও সন্ধি বিচ্ছেদের নিয়মে খাটে। মূল নিয়মটা হচ্ছে কি, আমাদের অনিয়, ইন, অর্থী এই শব্দগুলো যদি থাকে তাহলে আমাদের শব্দের শেষে দীর্ঘিকার হবে। এটাই হচ্ছে আমাদের মূল নিয়ম। পরের নিয়মটা দেখি আমরা, যোগী প্রত্যয়ান্ত মানে শব্দের শেষে যদি যোগী থাকে তাহলে সেটাও কিন্তু দীর্ঘিকার হবে। সেম আমরা একই কথাটা বলতে পারি জীবী থাকলেও দীর্ঘিকার হবে, জীবী। তবে আমরা একটা নিয়ম কিন্তু পড়েছিলাম, সেটা হচ্ছে দীর্ঘিকারের পর দীর্ঘিকার প্লাস প্রত্যয়, তাহলে সেটা হয়ে যাবে রস্বীকার। আমরা একটু আপনারা বানানের ক্লাসে সেটা দেখেছেন, তারপর আবারও বলতেছি। যেমন দেখেন প্রতিযোগী, এখানে কিন্তু দীর্ঘিকারের পর কোনো প্রত্যয় যোগ হয়নি, এই জন্য আমরা দীর্ঘিকারে দিচ্ছি। কিন্তু আমি যদি এটাকে লিখি প্রতিযোগী প্লাস তা, প্রতিযোগী প্লাস তা, এভাবে যদি দিই তাহলে কিন্তু রস্বীকার হয়ে যাবে প্রতিযোগিতা। এই যে এখানে এটা লিখলাম। সেম দেখেন সহযোগী, এটাও কিন্তু দীর্ঘিকার, কিন্তু যদি আমরা বলি সহযোগিতা মানে দেখেন দীর্ঘিকারের সাথে যদি কোনো প্রত্যয় যদি আমরা যোগ করি তাহলে সেটা রস্বীকার হয়ে যায়। সেম আমরা লিখি যদি বুদ্ধিজীবী, এভাবে যদি লিখি তাহলে কিন্তু এটা দীর্ঘিকার, কারণ আমরা কি লিখেছি, যত জীবী বানান আছে সব ক্ষেত্রে কিন্তু দীর্ঘিকার হবে। কিন্তু আমি যদি এইভাবে লিখি জীবিকা, তাহলে কিন্তু সেটা রস্বীকার হয়ে যাবে, কারণ দেখেন জীবীর পরে জীবিকা, কা শব্দটা কিন্তু যুক্ত হয়েছে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? জাতিবাচক শব্দ বোঝাতে ইয় প্রত্যয়, কি বলা হচ্ছে, জাতিবাচক শব্দের মধ্যে যদি ইয় প্রত্যয় যোগ হয় তাহলে সেটাও কিন্তু দীর্ঘিকার হবে। এটা আমরা আগেও আলোচনা করেছিলাম, ভাষা ও জাতিবাচক শব্দের শেষে রস্বীকার হবে, কিন্তু ইয় প্রত্যয় যোগ হলে সেটা দীর্ঘিকার হবে। যেমন দেখেন জাতীয়, দেখছেন এই যে ইয় যোগ হয়েছে, ভারতীয়, ইরানীয় ইত্যাদি। এখন যদি বলি আরবি বর্ণমালা, আরবি বানানে কিন্তু রস্বীকার হবে, আরবি এটা বানানে কিন্তু রস্বীকার, কিন্তু আমি যদি বলি আরবীয় তখন কিন্তু সেটা আবার দীর্ঘিকার হবে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? সংখ্যাবাচক শব্দ যদি স্ত্রীবাচকতা বোঝায়, আপনারা আগের স্লাইডে দেখেছিলেন, স্ত্রীবাচকতা যদি বোঝায় তাহলে সেটাও কিন্তু দীর্ঘিকার হবে। যেমন দেখেন আমরা অনেক সময় বলি কিন্তু ষষ্ঠী তৎপুরুষ, এভাবে বলি কিন্তু, ভাই ষষ্ঠ তৎপুরুষ বলি না কেন, ষষ্ঠী বলি কিন্তু, ঠিক না? চতুর্থী বলি, পঞ্চমী বলি। তো সংখ্যাবাচক শব্দ যদি স্ত্রীবাচকতা বোঝায় তাহলে শব্দের বানানে দীর্ঘিকার হবে। যেমন দেখেন ষোড়শী, অষ্টমী, দশমী, সপ্তমী। তো এই হচ্ছে দীর্ঘিকার বানানের ব্যবহারের 7টা নিয়ম। আপনাদের পরীক্ষায় 5টা আসতে পারে, তবে বিশেষ করে নারীবাচক শব্দগুলো, প্রত্যয় ঘটিত শব্দগুলো, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবেন, তাহলে কিন্তু রস্বীকার এবং দীর্ঘিকার নিয়ে যে ঝামেলাটা রয়েছে সেটা অনেকটাই কেটে যাবে। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।